আজকে যে ভারতের হাই কমিশনার ভিসা সেন্টার উদ্বোধনের শিশুদের জন্য একটি যে অংশ উদ্বোধনের সময় তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীরা আলোচনা করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ভারত যা যা আচরণ করছে তার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক বলা যায় তথ্য বলেন, সঠিক কথা বলেন, কোনো কিছুই কিন্তু তারা আসলে বলছে না। তারা একদিকে বলছে শেখ হাসিনাকে তারা রাজনীতি করতে দিবে না ভারতের মাটি ব্যবহার করে, আবার অন্যদিকে তাকে সুযোগ করে দিচ্ছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। এই যে দ্বিমুখী আচরণ, সেটি আসলে আপনার কাছে কি মনে হয়? আপনার বিশ্লেষণ কি বলে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই যে দ্বিমুখী আচরণ, এটা সঠিক অনেক ক্ষেত্রেই হচ্ছে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে হয়তো তার কাছে সঠিক জবাব নেই বলেই উনি বলটা অন্যদিকে কোর্টে ঠেলে দিয়েছেন। হ্যাঁ, কারণ আসলে যদিও আমরা দেখেছি যে এই যেমন আমরা যদি ভারতীয় পররাষ্ট্র মুখপাত্র জয়সওয়ালের বক্তব্য দেখি, উনি যেটা আগে বলেছিলেন যে এটার কোনো সুযোগ নেই, তারপর ঘটনা ঘটে যাওয়ার পরও কিন্তু দেখেন ডিপ্লোম্যাটিক হয়তো একই কথা বললেন, কিন্তু মাঝে কিন্তু ঘটনাটা ঘটেছে। এখন দেখেন ইন্ডিয়ার যে রাজ্যে তারা, আমি তাদের এটা তো হচ্ছে তাদের মানে ফর্মাল বক্তব্য, এর বাইরেও তাদের যে পত্র পত্রিকা সেটা আমরা যেটা দেখেছি সেটা একটা হচ্ছে যে ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মিডিয়া তুলনামূলক না অনেক ক্ষেত্রেই বাংলাদেশের স্বাধীন, যদিও ইদানিং গদি মিডিয়া বা বলে আসলে মিডিয়া বাইং বা তারা মিডিয়া কিনে নিয়েছে, নিডিবির মতো প্রতিষ্ঠান আসলে ব্যাকডোর দিয়ে কিনে নিয়েছে এই আদানি, এবং তার এই তার ইন্ডিয়ান মিডিয়া আগের মতো অবস্থা নেই, কিন্তু ওদের কিছু কিছু জায়গায় আসলে ওরা করে, ফলে এটা তাদেরই আয়োজন। এখন সেই জায়গা থেকে আসলে তাদের সরকার কী করতে পারতো? প্রথম হচ্ছে যদি শেখ হাসিনাকে তাদের যেহেতু আমরা আসলে শেখ হাসিনার স্ট্যাটাসটা আসলে খুব ক্লিয়ার না, এটাই আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার হতে পারিনি ভারতের কাছ থেকে, এবং এই জায়গা থেকে আমরা যদিও বিচ্ছিন্নভাবে দেখেন অন্তর্বর্তী সরকারের সময় নানা রকম চেষ্টা করা হচ্ছে, নানা কিছু বলা হচ্ছে, কিন্তু জায়গাটা কিন্তু ওই যে মানে আপনি সিম্পলি দেখেন, আমরা যদি মনে করি মানে আমাদের সরকার তো মনেই করে বা যেটা ট্রু যে বাংলাদেশের কনভিক্টেড একজন ভারতে আছেন, তাহলে খুব সহজেই তো ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি। এটাই তো মানে এখন ঘটনা যেটা ঘটে, যেহেতু একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশন রাখতে হয়, ভারত যেহেতু অনেক বড় দেশ, যার জিনিসটা যদি রিভার্স হতো, মনে করেন যে এরকম রিভার্স হলো যে ভারতের কোনো একজন এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতেন বা নেপালে গেলেন, তাহলে কি নেপালের পক্ষে সম্ভব ছিল আসলে এরকম কিছু করা, একটু ডিপ্লোম্যাটিতে করা? বাস জিনিসটা এরকমই। তো আমরা যেহেতু একটা বড় প্রতিবেশী দেশ এবং তারা এই অঞ্চলে তারা নানা রকমভাবে প্রভাব বিস্তার করে, ফলে তারা ওই ডিপ্লোম্যাটিক কৌশল দেখে অনেক কিছুই করতে পারে। এটা আমি খুব অবাক হই না এই কারণে যে এটা তো তারা যেভাবে ধরেন মানে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে যেভাবে তারা আশ্রয় দিয়েছে এবং দিয়ে বাংলাদেশ যখন চিঠি লিখছে তার যে জবাব দিচ্ছে আমরা পর্যবেক্ষণ করছি, এবং আমরা জানি যে কিছুই আসলে হচ্ছে না। তার মানে হচ্ছে শেখ হাসিনা তাদের যে ট্রেডিশনালি তার পক্ষে ছিল, এটার মধ্যে তারা বোঝালো যে তারা আসলে শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনাকে একরকম সমর্থন তারা করছে, এবং সেটা দিয়ে আসলে বাংলাদেশ সরকারকে চাপে রাখবে। তারা দুই রকমই থাকবে, তারা ফর্মাল রিলেশন রাখবে, চাপেও রাখবে। সেই চাপটা আসলে বাংলাদেশ সরকার অনুভব করছে কিনা এটার উত্তর আমরা আজিজুল বারী হিলার কাছ থেকে নেব। তবে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনার কাছে কি মনে হয় যে ভারত কেন শেখ হাসিনাকে একবার বলছে তাকে রাজনীতি বা এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে দিবে না, আবার অন্যদিকে আমরা দেখছি তিনি আসলে বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন এবং এক ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, দেশে ফেরার নানা রকম আসলে কথা আমরা দেখছি, তার সেটিও করার সুযোগ দিচ্ছেন। অর্থাৎ এই জায়গায় ভারতের অবস্থানটা খুব একটা পরিষ্কার না বাংলাদেশকে নিয়ে। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আলোচক বৃন্দ যারা রয়েছেন তাদেরকে এবং ৭১ টিভির দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। আসলে ভারতের যে সাম্প্রতিক যে পররাষ্ট্রনীতি, এটা অনেকটা হচ্ছে যে কি মানে সুনির্দিষ্ট কোনো তাদের পররাষ্ট্রনীতি এখন বাংলাদেশের প্রতি নাই। সেটা হচ্ছে কি তারা বাংলাদেশকে যেভাবে তারা ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য অথবা অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য, সেটা কিন্তু গত ইন্টারিম গভর্নমেন্টের পর বা এই বর্তমান সরকারের সময় পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু স্বাধীন পররাষ্ট্রনীতি, এবং বাংলাদেশ সরকার এটা প্রমাণ করেছে যে বাংলাদেশ কোনোভাবেই তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় অখণ্ডতা, ভৌগোলিক অখণ্ডতা সেটা কখনো বিসর্জন দেবে না। এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে আধিপত্যবাদী মনোভাব কিংবা তার যে বড় ভাই সুলভ যে মনোভাব, সেটা কখনোই
একটি দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিংবা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটার ক্ষেত্রে কিন্তু এটা কখনো চলে না বা এটা কখনো মেনে নেওয়া সম্ভব না। আমরা তো একটি স্বাধীন রাষ্ট্র। ভারতের যদি স্বাধীনতার ইতিহাস আর আমাদের স্বাধীনতার ইতিহাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা কিন্তু বীরের জাতি, আমরা সার্বভৌম জাতি। সে অর্থে ভারত সরকার মনে করে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য, বাংলাদেশকে ব্যবহার করবার জন্য এবং বাংলাদেশকে তাদের একটি করদ রাজ্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার জন্য বা বাংলাদেশের প্রতি তারা বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে যাচ্ছে, বিশেষ করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে যাচ্ছে, যাতে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ তারা ভারতের প্রতি তারা অনুগত থাকবে, ভারত সরকার যখন যেটা বলবে সেটা করবে। এই ধরনের মনোভাব থেকে কিন্তু ভারত সরকার তার যে পররাষ্ট্রনীতি, সেক্ষেত্রে তাদের এই যে বিভিন্ন বিপরীত যে তাদের দৃষ্টিভঙ্গি, সেটা আমরা লক্ষ্য করছি। আরেকটা হচ্ছে কি, আপনি দেখবেন এই যে বর্তমান যে ভারতের যে নরেন্দ্র মোদীর যে সরকার, তারা কিন্তু মনে করে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে, তাহলে ভারতের যে তাদের যে ধর্মীয় স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থ, সেটা তারা চরিতার্থ করতে পারবে। এবং আওয়ামী লীগকে যদি আবার ক্ষমতায় আনতে পারে, তাহলে ভারত তার যে আধিপত্যবাদী নীতি এবং তার যে পররাষ্ট্রনীতি, তার যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে। সেজন্য আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য আপনার কাছে মনে হচ্ছে সেই ধরনের এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে ভারত। সালাউদ্দিন আইবি, এর আগে আজিজুল বারী হেলাল যে প্রশ্নটা করেছিলেন যে বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়ে তেমন ভাবে কোনো শক্ত অবস্থান দেখা যাচ্ছে না, কেন আসলে আপনারা কোনো শক্ত অবস্থানে যাচ্ছেন না? যে দেখুন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী বলা যায়। সবচেয়ে বড় প্রতিবেশী হিসেবে তাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশার একটা মানদণ্ড জাতিসংঘ সনদ অনুযায়ী নির্ধারিত আছে। প্রতিবেশী যত ছোটই হোক, সমমর্যাদার ভিত্তিতে তারা বসবাস করবে। আমরা আসলে সরকারি দলের এখন পর্যন্ত যে কূটনৈতিক তৎপরতা, সেই তৎপরতায় সমমর্যাদা কতটুকু পাইলাম তার দু একটা চিত্র যদি দেখি, আমাদের একজন উপদেষ্টাকে যেভাবে লজ্জাজনক ভাবে ফেরত আসতে হলো, তার প্রতিবাদে বর্তমান সরকার কি করলো, আসলে কি রেজাল্ট আমরা পেলাম? আমি বলবো যে উপদেষ্টা তার ব্যক্তিগত দায় থেকে বক্তব্য দেওয়া ছাড়া পররাষ্ট্রমন্ত্রী অথবা তিনি যেহেতু মন্ত্রী মর্যাদার একজন উপদেষ্টা ছিলেন, সরাসরি সরকার প্রধান থেকে শুরু করে কারো কাছ থেকে সেই ধরনের কোনো রেসপন্স, কোনো বক্তব্য, কোনো জায়গা থেকে কোনো কথা, সেটা কিন্তু আমরা পাইনি। তাহলে আমরা কিভাবে বলবো যে সরকার দল যথেষ্ট প্রতিবাদ সেখানে এই কার্যকর প্রতিবাদ করতে পারেনি? আসলে ঠিক একইভাবে একই রকম ঘটনা কিন্তু অতি সম্প্রতি যে কাজগুলো ঘটেছে, তোর মধ্যে শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী, নির্বাচিত হওয়ার আগে এবং পরে যেভাবে বাংলাদেশকে নিয়ে হম্বিতম্বি করেছেন, নানা রকম আমি বলবো অশ্লীল ভাষায় বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেছে। সেই মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমান সরকার কি ভূমিকা রাখতে পেরেছে, কি ধরনের কথা বলতে পেরেছে, কি সাহসিক ভূমিকা রেখেছে, আসলে রাখতে পারেনি আসলে পর্যন্ত। এগুলো ঢাকার জন্যই নানা কথা নানা সময় বলার চেষ্টা করা হয়। কার্যত এখন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে সফলতা অর্জনের জন্য, বিশেষ করে শেখ হাসিনার মতো এরকম ফ্যাসিস্টকে ভারতে এখন পর্যন্ত থাকতে দেওয়ার জন্য ভারত যে দায়ী, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিবেশী রাষ্ট্রে এরকম একজন অপরাধীকে রাখার মাধ্যমে বাংলাদেশে নানা ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, এই উপলব্ধিটা ভারতকে এখন পর্যন্ত বুঝাইতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার। শুধু মানে হাসিনা না, আপনি তো হাসিনার একটা কনফারেন্স নিয়ে কথা বলছেন, আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীরা ভারতের সীমান্তবর্তী এলাকায় বসবাস করে বাংলাদেশে এখন পর্যন্ত চোরাচালানের কারবারিগুলো এখন পর্যন্ত। আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিতে চাই, আমাদের হাতে সময় কিছুটা কম। আজিজুল বারী হেলাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, সালাউদ্দিন আইবি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, সালাউদ্দিন আইবি যেটা বলছেন, একজন
ধর্মনীতিতে আমাদের রাজনীতিতে আমরা খুবই নবীন, আমরা সে আমার থেকেও নবীন। অর্থাৎ সরকারে থেকে আমরা আন্তর্জাতিক শক্তিগুলোর বা আন্তর্জাতিক সম্পর্কগুলো সরকার কিভাবে রক্ষা করে। বিএনপি দেখেন, এই বর্তমান সরকার গতকালকে একটা প্রেস নোট দিয়েছে, গত পরশুদিন দিল্লিকে একটা কড়া প্রেস নোট দিয়েছে, এই যে হাসিনাকে যে সুযোগ দিয়েছে আপনার কথা বলার বা রাজনীতি করার। এবং আমাদের উপদেষ্টার কথা বললো, উপদেষ্টা কিন্তু তাকে বৃত্তাঙ্গুলি দেখায়। আমরা কিন্তু ভারতের সেই সফরে যায়নি, আমাদের প্রচুর রিকোয়েস্ট করেছিল, আপনি দেখেছেন, আমাদের উপদেষ্টা কিন্তু যায়নি। অর্থাৎ আমরা মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়েছি। এখন বক্তব্য হলো বিরোধী দলের উচিত হবে আরো চাপ সৃষ্টি করা, যাতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে পারে যে আমাদের দেশের একজন পলাতক আসামি এবং আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং স্বাধীনতার উপর আঘাত সৃষ্টিকারী প্রতিবেশী রাষ্ট্রগুলো এইগুলো করছে। আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ভাসানী রাজনীতিটা দেখবেন, যে ফারাক্কা বাদ অভিমুখে তিনি আপনার অভিযানটা করেছিল বিদায় 77-এর প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার ফারাক্কা চুক্তিটা কত সহজে করতে পেরেছিল এবং আমাদের পক্ষে চুক্তিটা করতে পেরেছিল। এখন বিরোধী দলগুলো বসে থাকে যে সরকার কি করে, তার মানে সরকারকে আপনি বিব্রত করে আপনি ফায়দা লুটতে চান। আপনি যদি দেশের প্রতি ভালোবাসা থাকতো, দেশের প্রতি দরদ থাকতো, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতেন। আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা কি যে কোনো রাষ্ট্রের, আমাদের রাষ্ট্রের প্রতি যখনই হুমকি স্বরূপ কথা বলতাম, আমরা তো রাষ্ট্রটা আন্দোলন সংগ্রাম করতাম। আমরা বিরোধীরা থেকেও আমরা অনেক আন্দোলন করেছি, আমাদের ভারতের বিরুদ্ধেও করেছি, অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধেও করেছি, যারা আমাদের দেশের সার্বভৌমত্বকে নষ্ট করতে। আপনারা কেন, আমি তো অবাক হয়ে গেলাম যে যখন এই প্রেস কনফারেন্সটা করলো শেখ হাসিনা, অডিও প্রেস কনফারেন্স, তখন তো সরকারের থেকে বেশি সোচ্চার হওয়া উচিত ছিল বিরোধী দল। সরকার থেকে অনেক কথা, অনেক আন্তর্জাতিক নর্মস রীতিনীতি মেনে চলতে হয়। ভারত যে আন্তর্জাতিক রীতিনীতি মানলো না, যে একজন আসামিকে জায়গা দিয়ে আপনি রাজনীতি করার সুযোগ দিন, কেন বিরোধী দলের এইখানে এত শক্ত অবস্থানে যায়নি বলে আপনার কাছে মনে হয়? এইটাই রাজনীতি। পৃথিবীর ইতিহাসে বিরোধী দলগুলো আরো বেশি ভয়েস রেজ করে। আমি তো বললাম 77 সালে ফারাক্কা অভিমুখে মিছিলটা যদি সে ভাসানি করেছিল বিদায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 77 সালের গঙ্গা চুক্তিতে সফলতা লাভ করেছে। না, কিন্তু আপনি যে কথাটা বারবার বলছেন যে 5ই আগস্টে শেখ হাসিনার যেই ধরনের বক্তব্য আসলো, সেখানে বিরোধী দল কেন শক্ত অবস্থানে গেল না বলে আপনার কাছে মনে হয়? বিরোধী দলের কয়েকটা অনুমান আমার। একটা হলো যে রাজনীতিতে অপরিপক্কতা নিয়ে একটা, মনে করো জামাত ইসলাম তো বাংলাদেশের রাজনীতিতে চতুর্থ সারির একটা রাজনীতি দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, দেন জামাত। এখন মনে করেন একটা পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের ফলে। এই ভ্যাকুমে তারা শূন্যস্থান পূরণ করছে, সেই পরিপক্কতা দেখাতে পারছে না, আরো সময় লাগবে। সেকেন্ড হলো যে তারা এখন ওই যে 5 মাসের মাথায় একটা সরকারকে তারা ফ্যাসিস্ট উপাধি দিতে পারে, পতনের কথা বলতে পারে, কতটা পরিপক্ক। সুতরাং তারা আচ্ছা, ভাবছে, আপনি মনে করছেন জামাতের আসলে এখনো রাজনৈতিক পরিপক্কতার ক্ষেত্রে কিছুটা এখনো দুর্বলতা আছে। আমরা আলোচনা আসলে শেষ করতে চাই, আবারও হয়তো সামনের দিনগুলোতে আলোচনা করবো। আজিজুল বারী হেলাল, সালাউদ্দিন আইয়ুবী এবং অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আপনাকেও ধন্যবাদ, এবং একই সাথে মোস্তফা কামাল, আপনাকেও। অনেক রাতে আসলে আমাদের আলোচনাগুলো চললো, তবে আলোচনা শেষ হচ্ছে না, আগামীতে আবারও হবে। তার জন্য নিশ্চয়ই থাকবেন ৭১ জার্নালের সাথে। দেখা হবে আবার।